ভারতের দ্বিতীয় কাশ্মীর নামে অভিহিত ওড়িশার এমন এক অপূর্ব জায়গা যা আজও বহু পর্যটকের কাছেই অজানা, যেখানে সুদীর্ঘ প্রান্তর জুড়ে বিস্তার লাভ করেছে সবুজের চাদরে মোড়া পাহাড়, আর তারই ঢাল বেয়ে নেমে আসছে অসংখ্য ছোট বড় পাহাড়ি ঝর্ণা। ওড়িশার পুরী থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এই স্থান হল ওড়িশার দারিংবাড়ি। সেখানকার প্রকৃতি বর্ষায় এক নতুন আমেজে মেতে উঠেছে, আর তা দেখতে 3-4 দিনের আমাদের এই ঝটিকা সফর, যেখানে শেষ দিনে দেখা মিলেছিল গোপালপুরের উত্তাল সেই সুবিশাল সমুদ্রের সাথেও, এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ এই চিল্কা। আমরা কলকাতা থেকে ওড়িশার ব্রহ্মপুর পৌঁছে সেখান থেকে দারিংবাড়ি হয়ে পৌঁছেছিলাম গোপালপুরে। তাই সামনের উইকেন্ডে আপনারা কিভাবে এখানে আসবেন, কোন ট্যুর অপারেটরের সাথেই বা আমরা সহজে এই জায়গাগুলি ঘুরে দেখেছিলাম, তাদের ব্যবস্থাপনা, হোটেল, খাওয়া দাওয়া ও সর্বোপরি খরচ খরচা কেমন ছিল, এই সমস্ত খুঁটিনাটি আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন একটি লাইক সেরে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। দারিংবাড়ি কখন আসবেন? সারা বছরই কম বেশি মানুষের আনাগোনা এখানে দেখা গেলেও জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানুষের রেশ হয় সর্বাধিক। তাই জুলাই মাস পড়তে না পড়তেই আমরাও রওনা দিয়েছিলাম ব্রহ্মপুরের উদ্দেশ্যে। তবে আপনারা কিন্তু 1-2 মাস আগে থেকেই প্রস্তুতি নেবেন। কেন, তার কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। তো যাই হোক, এবার আসি ব্রহ্মপুর কিভাবে যাবেন। দেখুন, কলকাতা থেকে 2টি উপায়ে এখানে পৌঁছানো যায়, একটি বাস আর অপরটি রেলপথের দ্বারা। যদি বাসে যান তবে কলকাতার বাবুঘাট থেকে মাথাপিছু 1000 টাকা ভাড়া দিয়ে মোটামুটি 12 থেকে 14 ঘন্টার মধ্যে আপনি ব্রহ্মপুর পৌঁছে যেতে পারেন। তবে এখানে পৌঁছানোর সব থেকে জনপ্রিয় মাধ্যম হল ট্রেন। হাওড়া, শালেমার কিংবা সাঁতরাগাছি থেকে প্রতিদিন প্রচুর ট্রেন ব্রহ্মপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাদের মধ্যে রাত 8টা থেকে 10টার মধ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলিতে সেখানে পৌঁছানো আদর্শ হবে। এমনই কিছু হাওড়া ও শালেমার থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাবতীয় ডিটেলস আমি ভিডিও স্ক্রিনে প্রোভাইড করলাম, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই সকল ট্রেনগুলির স্লিপার ক্লাসে ভাড়া 350 থেকে 400 টাকার মধ্যে, এবং 3 টায়ার এসিতে জনপ্রতি 1000 টাকা। সাপ্তাহিক ট্রেন হওয়ার কারণে আমাদের স্লিপার ক্লাসের অবস্থা কিছুটা এমন ছিল। যাই হোক, ভোরের আলো ফুটতেই দেখলাম প্রকৃতির রূপরেখা বেশ পাল্টে গিয়েছে। প্রায় 24.5 মিনিট লেটে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। তবে অগত্যা রাত্রিরের ট্রেনগুলিতে এখানে পৌঁছলে এই স্টেশনেই রয়েছে মাথাপিছু 300 টাকার বিনিময়ে ডরমেটরি ফেসিলিটিও, যেখানে রাত কাটিয়ে সকালবেলায় আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। এবার আসি দারিংবাড়ি ও গোপালপুর আপনি ঘুরবেন কিভাবে। দেখুন, আজ সহ আগামী 3টে দিন ধরে আমরা মোট 35টা স্পট ঘুরে দেখব। তাই প্রতিনিয়তই আমাদের প্রয়োজন পড়বে একটি রিজার্ভ গাড়ির সেই সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য। তাই আমরাও একটি গাড়ি রিজার্ভ করেছিলাম। স্টেশনের বাইরে বেরোতেই দেখলাম সত্যদা তার 8 সিটের ইনোভা গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। মানুষটা গতকাল দুপুর থেকে বেশ দায়িত্বের সাথে কয়েকবার ফোনও করেছেন বটে। মাসখানেক আগে যখন দারিংবাড়ি ট্যুর প্ল্যান করছি, তখন অনলাইনেই তার নাম্বার পেয়ে আমরা তার সাথে যোগাযোগ করি। তিনি জানিয়েছিলেন গ্রুপে 7 থেকে 8 জন মতো হলে মাথাপিছু খরচা পড়বে 5 থেকে 5,500 টাকা মতো, আর তার মধ্যে 3 রাত 4 দিনের থাকা, খাওয়া, ঘোরা সমস্তটাই ইনক্লুডেড। এক্ষেত্রে মানুষ কমলে টাকার পরিমাণটা মাথাপিছু বেড়ে যাবে। আপনারাও আগামী দিনে ওনার সাথেই ট্যুরটি করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সকাল 9টার মধ্যেই রওনা দিলাম। শুরু হলো ডে 1 জার্নি। মিনিট কয়েকের মধ্যেই দেখা মিলল কালো বিশালাকায় সেই পাহাড়ের সারির। তারপর আবার তা ক্রমেই অদৃশ্য হল।
প্রবেশ করলাম বাজার সংলগ্ন এলাকায়। এরপর আমরা যে পথে যাব সেখানে খাবারের অপশনটা তেমন না থাকায় দাদা জানালেন এখানেই সকালের খাবারটা সেরে নিতে। 20 মিনিট বাদে গাড়ি থামলো এই হোটেল ভিউ এর সামনে। ব্রেকফাস্টে এখানে সাউথ ইন্ডিয়ান খাবার মানে ইডলি, ধোসা, উপমা এগুলিই বেশি চলে, তবে পুরীর অপশনটাও রয়েছে। আমরা নিয়েছিলাম মশালা ধোসা, সাথে ছিল এই দুটো তরকারি আর 2 রকমের চাটনি। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা পুনরায় রওনা দিলাম। শহরতলি ছাড়িয়ে প্রবেশ করলাম ওড়িশার ছোট্ট ছোট্ট গ্রামগুলিতে এবং ধীরে ধীরে রাস্তার দুপাশের পাহাড় আবার আমাদের সঙ্গী হল। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব 120 কিলোমিটার, আর সেটাই আজ আমাদের গন্তব্য। তবে তার আগে ঘুরে দেখব 10টি দারুণ স্পট। প্রায় 25 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের আজকের বাকেট লিস্টে প্রথম স্পটে। রাস্তার দুপাশে গাছেদের সারি দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের আলিঙ্গন করে নিচ্ছে। ঘড়ি বলছে 10টা 30। আমাদের গাড়ি এখানে দাঁড়ানো। এটা হচ্ছে তেন্তুলিয়া পাহাড়ের ওপরে, ঠিক আছে। এই যে এই পাশটা সম্পূর্ণটাই পাহাড়, আর এখানে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে এইসব ময়ূরও দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো সকালের দিকে যদি এখানে আসা যায় তো এখানে ময়ূরটাও দেখা যায়। আমাদের ড্রাইভার দাদা তিনি জানালেন এটি মা কারাঞ্জাই মন্দির। স্থানীয় মানুষের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র। মূলত এখানে শক্তির পূজা হয়। এখানে এন্ট্রি ফি পার হেড হচ্ছে 5 টাকা। তো 5 টাকা দিয়ে ভেতরে ঢুকে সকলে যাচ্ছে, দেখছেন। আপনারা চাইলে যেতে পারেন। 5 টাকা দিয়ে মাতা রানীর মন্দির, ঠিক আছে এটা। আর এখানে গণেশজিরও পূজা হচ্ছে। এখান থেকে আপনারা পূজাও দিতে পারেন, পূজা সামগ্রী কিনে তাকে। এবার চললাম দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। ফিরে গেলাম মূল সড়কে। তো রাস্তায় আসার পথে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা মানে বারবার আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে। যে দেখো এখানে না ভুট্টা চাষ হচ্ছে, আর এখানে কিন্তু সব জায়গায় ভুট্টা বিক্রিও করে। তুমি আবার এই নিয়ে আসলা? আচ্ছা আচ্ছা, ও পাটের থেকে আর কি, তাই তো? এখানকার আচ্ছা, এটা এখানকার ফেমাস আর কি। আচ্ছা আচ্ছা, বাপরে এতগুলো তাই বলে? আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কতটা খাওয়া যায়। বাপরে সে 1 ব্যাগ এনে দিয়েছে। চলো। যাই হোক, তিনি আবার ভুট্টাটা ছাড়িয়েও দিলেন। তারপর একটা দুটো দানা খেতে খেতে আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী স্থানে। এটা এই যে জোন প্রতি হচ্ছে 5 টাকা করে টিকিট, এবং গাড়ি পার্কিং চার্জ হচ্ছে 50 রুপিস, ঠিক আছে। এই যে গেট খুলে গেল আমাদের জন্য কুন্টেশ্বরী টেম্পল, এবং এখানে এই যে আর একটা সিদ্ধেশ্বরী টেম্পল হচ্ছে, যেটা নির্মাণ করা হচ্ছে, মানে কাজ চলছে সেক্ষেত্রে। আর ওই যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পাবো হচ্ছে ওই পাশে যে ড্যামটা রয়েছে, ঠিক আছে। প্রথমে দেখলাম ঘণ্টেশ্বরী মন্দির। এই মন্দিরের আরাধ্যা দেবী হলেন মা সরস্বতী, লক্ষ্মী এবং কালী। পুজো দেওয়ার ব্যবস্থা থাকায় আমার জননী জগৎজননীকে পুজো দিতে গিয়ে সুরাসক্ত ঠাকুর মশাইয়ের সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন। যাই হোক, কোনো মতে তা কাটিয়ে আমরা সোজা এসে আবার যাচ্ছে হচ্ছে এই ওপরটা দিয়ে এই সিদ্ধেশ্বরী মন্দিরে। মন্দিরের কারুকার্য দেখে বেশ আপ্লুত হলাম। আর তার সামনে এই যে এখানে সম্পূর্ণটা কিন্তু শিবলিঙ্গ, ঠিক আছে। আর এই যে এইখানে ওপরটাই রয়েছে হচ্ছে এই যে হনুমানজির একটা মূর্তি। 30 সেমি পরপরই একটা শিবলিঙ্গ, সুতরাং প্রচুর শিবলিঙ্গ রয়েছে এই জায়গাটায়। তারপর ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম আজকের দিনের এখনো পর্যন্ত সেরা ভিউ। সকলের মুখের হাসিটা হয়তো তা জানিয়েই দিচ্ছে। প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ সেই দিগন্ত বিস্তৃত পাহাড়গুলি দেখতে দেখতে আমার চোখ গেল সোরাদা ড্যাম ও তার সামনে বয়ে চলা ঋষিকল্যা নদীর ওপর। আর এই ড্যামের শেষ প্রান্তে এই জায়গাটায় আর কি
এখানে একটা দূর থেকে দেখতেই পাচ্ছ, এখানে একটা পার্ক টাইপেরও করা আছে ওই নিচটাতে। তো চলো, অনেকটা সময় হলো, এখন ঘড়িতে বাজছে হচ্ছে প্রায় 1টা, মানে 1:45 বাজতে চলেছে। পাহাড়ের কোলে সবুজের ছোঁয়া, হাওয়ার মিষ্টি সুর মনের গভীরে পৌঁছা, পথটা বেঁকে যায় কোথায় যেন ডাকে। এসে পৌঁছেছি ভগবানপুর গ্রামের এক জনপ্রিয় পিকনিক স্পটে, নাম হুলহুলাগন্ডা, যা সেখানকার এই ছোট্ট সুন্দর জলপ্রপাতটির জন্য বেশ বিখ্যাত। এছাড়াও এই স্থানের এক ধর্মীয় গুরুত্বও রয়েছে। আর এইখানেই এই যে পাথরটা রয়েছে, এই পাথরটাকে হচ্ছে রামের পায়ের চিহ্ন। এখানকার সাধারণ মানুষরা এটাকে মানে এবং এখানেই ওনারা পুজো করে। এবং এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীরও এখানে একটা মূর্তি আঁকে রাখা হয়েছে। বেশ অনেকটা সময় সেখানে পরিবারের সঙ্গে কাটিয়ে পুনরায় গাড়িতে ফিরে গেলাম। শুরু হলো আবার পথ চলা। তো এই যে আমরা একদম দারিংবাড়ি ফরেস্টে এন্টার করে গিয়েছি। বেশ মায়াবী একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন দারিংবাড়ির এরপরে স্পটে এগিয়ে চলেছি। সবকিছু মিলিয়ে একটা রচনাত্মক একটা সময় কাটাচ্ছি। আচ্ছা, বাহ। সেই আঁকাবাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে রাস্তার ধারে করে আমাদের গাড়ি থামলো আজকের 7ম স্পট অর্থাৎ সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্টে। মানে দেখুন জাস্ট। তো চলো, আমরা জাস্ট এত সুন্দর ভিউ দেখে আর মানে গাড়িতে থাকতে পারলাম না, ওই কারণে নেমে পড়লাম। দেখ পায়ের এই যে আওয়াজটা ফুটে উঠছে, তাই না? আরে নিস্তব্ধ জায়গা না, ওই জন্য পুরো পায়ের আওয়াজটাও শোনা যাচ্ছে। পাহাড়ি রাস্তায় বেশ কিছু মানুষের মতো আমার মাতাশ্রীরও একটু সমস্যা হয় বইকি। ওদিকে বেলাও অনেকটাই গড়িয়েছে। আমরা অবশেষে পৌঁছালাম পূর্বঘাট পর্বতমালার শৈল শহর এই দারিংবাড়িতে। স্থানীয় কন্ধ উপজাতিদের ভাষায় দারিং শব্দের অর্থ হল উপত্যকা, আর বাড়ি শব্দের অর্থ হল ঘর, অর্থাৎ দারিংবাড়ি শব্দটির অর্থ উপত্যকার মাঝের ঘর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় টেম্পারেচার এখানে অনেকটাই কম, তাই ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল পেটের খিদেটাও। সে কারণেই লাঞ্চের জন্য যে হোটেলের সামনে আমরা দাঁড়ালাম, সত্যদা জানালেন এটা হচ্ছে দারিংবাড়িতে আমরা এসে পৌঁছে গিয়েছি। তো দারিংবাড়ির সব থেকে ভালো হোটেল এইটা। এখন দেখার বিষয় বাঙালি থালি কেমন হয়। হোটেলে ঢুকতেই দেখলাম ম্যানেজারের চেয়ারে যিনি বসে আছেন তিনি ঘটা করে বেশ সুন্দর হিন্দি গানও করছেন। আমরা নিয়েছিলাম ফিশ থালি। বাঙালি মাছ কিভাবে ভুলে থাকতে পারে। সাথে ছিল পটলের দোরমা, ডাল আর 2 রকমের ভাজা। খাবারগুলি দেখেই যেমন ভালো লাগছিল, তেমনি খেতেও কিন্তু দারুণ সুস্বাদু ছিল। এছাড়াও ভেজ থালি, এগ থালি ও চিকেন থালি এখানে অ্যাভেলেবেল রয়েছে। একেবারে পেট পুড়ে খাওয়া দাওয়া সেরে চললাম আজকের বাকি 3টি স্পট ঘুরে দেখতে। রাইট 4টে, আর আমরা চলে এসেছি এই যে কফি প্ল্যান্টেশন, মানে কফি গার্ডেনের একদম সামনেটাই। চলো ভেতরে ঢুকে দেখা যাক। এই যে এখানকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড, ঠিক আছে? আর এই সকল টিকিটগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। মোটের ওপর 6 থেকে 7টি জায়গা আছে যেখানে টিকিটের প্রয়োজন পড়ে, সেগুলিও মোটামুটি 5 থেকে 10 টাকার মধ্যেই। 57 একর জুড়ে বিস্তৃত এই কফি বাগানে এখন সবেমাত্র ফল ধরেছে। শীতকালে নাকি সেই সকল ফলগুলি পাকবে, তাই সেই সময় এই বাগান পরিদর্শনের অভিজ্ঞতা যে কতটা সতেজ হবে তা আমি এখনই টের পাচ্ছি। আর এরই মাঝে মাঝে লম্বা গাছের গায়ে যেগুলো লতা পাতার মতো জড়িয়ে উঠছে, ওটা হচ্ছে গোলমরিচ গাছ। আর গোলমরিচ ধরেও আছে। সেখান থেকে বেরিয়ে এইবার আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম পাইন ফরেস্টের ভেতরে। এই দারিংবাড়িতে কম বেশি অনেকগুলি পাইন ফরেস্ট রয়েছে, তবে এটি বেশ উল্লেখযোগ্য। বেশ এক তৃপ্তির সাথে বনটিকে দেখলাম, সকলেরই চোখ জুড়িয়ে গেল। শেষমেশ আমরা পৌঁছালাম আমাদের অন্তিম স্পট
অর্থাৎ এই সানসেট ভিউ পয়েন্ট। সূর্যি মামার দেখা গত 2 দিন ধরে না পাওয়ায় এই ভিউটা আমরা মিস করে গেলাম। গতকাল সেই দুপুর থেকে আজ এ পর্যন্ত বেশ অনেকটা জার্নি হয়েছে, শরীরও বেশ ক্লান্ত, তাই চায়ের কাপে চুমুক দিয়ে ডাইরেক্ট চলে গেলাম হোটেলে। আমরা ছিলাম হোটেল পদ্মা অ্যান্ড লজে। এখানে হোটেলগুলির ভাড়া 1000 থেকে 1500-এর মধ্যেই। তবে আমরা যেহেতু সত্যদার প্যাকেজেই গেছিলাম, তাই আলাদা করে আর হোটেল দেখতে হয়নি। আপনারা এখানে আসলে সকলেরই একটা আইডেন্টিটি প্রুফ অবশ্যই ক্যারি করবেন। আমাদের রুম নম্বর 501। আজ এবং আগামীকাল আমরা এই হোটেলেই রাত্রিবাস করব। বেশ বড় সাজানো গোছানো এই হোটেলটি বাইরে থেকে যেমন সুন্দর এবং খোলামেলা, তেমনি রুমের ভেতর ঢুকতেই দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। রয়েছে কিং সাইজ 2টো বেড, টি টেবিল, ওয়ার্ড্রপ, টিভি এবং এসি নন এসির ব্যবস্থাও। বেসিন দিয়ে আয়না দিয়েও আছে। বাথরুমটাও খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কোমোড আর গিজার রয়েছে, এই পাশে শাওয়ারও রয়েছে। ঘন্টা 2 জিরিয়ে নিয়ে রাত 9টার দিকে আমরা গেলাম ডিনারে, অর্থাৎ সেই দুপুরেরই ডাজল ফ্যামিলি রেস্টুরেন্টে, যার আক্ষরিক অর্থ চমকানো। আপনাদের ভালোভাবে খাবারের টেস্টগুলি জানানোর জন্য আমরা রুটির সাথে ভাগাভাগি করে নিয়েছিলাম পনির, এগ তরকা এবং আলুর চোখা। এছাড়াও বিভিন্ন আইটেম রয়েছে এখানে। আপনারা এখানে আসলে দাদার কাছ থেকে ভালোভাবে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে নেবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হোটেলে ফিরতেই দাদা জানালেন আগামীকাল সকাল 9টার মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসতে। গুড মর্নিং সকলকে। শৈলশহর দারিংবাড়ির আশেপাশের 8টি সাইট সিন আজ আমরা ঘুরে দেখব। একদম 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। সকাল থেকেই আকাশের মুখ ভার। কাল রাত থেকে কয়েক ফসলা বৃষ্টিতে ঠান্ডাটা আরো জমকালো হয়েছে। আর বৃষ্টি হলেই এখানকার সৌন্দর্য যে কতটা বৃদ্ধি পায় তার কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। চলে এসেছে গরমা গরম চা। কোনে বাসটা বাজছে আর আমরা এখন যেহেতু ট্যুরে বেরিয়ে যাচ্ছি, তো দাদা জানালেন যে এই দারিংবাড়ি যে মেন আর কি মার্কেট, সেখান থেকেই ব্রেকফাস্টটা করে নেওয়াটাই বেটার। কারণ আমরা একবার জঙ্গলের মধ্যে ঢুকে গেলে আর সেরকম ভালো কোনো রেস্তোরাঁ বা হোটেল পাবো না। তো আমরা এখান থেকে আমাদের ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে আমরা নিয়েছি ইডলি এবং পুরি। চলে এসেছি হিলভিউ পার্কে। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। এর পাশেই রয়েছে বাটারফ্লাই পার্ক। সেখানে শীতকালে শুনেছি প্রচুর রং বেরঙের প্রজাপতির দেখা মেলে। তবে মেনটেনেন্সের কারণে এখন সেই পার্কটি বন্ধ রয়েছে। যাই হোক, ঘুরে দেখা যাক হিলভিউ পার্ক। বেশ সাজানো গোছানো এই পার্কটিতে রয়েছে টয় ট্রেন সহ বিভিন্ন বসার জায়গাও, এবং একদম শেষে রয়েছে একটি ওয়াচ টাওয়ারও। বিভিন্ন তথ্য অনুযায়ী দারিংবাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য ওয়াচ টাওয়ার এটি। আর এখান থেকে যে ভিউটা দেখলাম তা যে চিরটা কাল আমার স্মৃতিতে রয়ে যাবে তা বলতে কোনো দ্বিধা নেই। অতিরিক্ত বর্ষণের কারণেই মেঘপুঞ্জ এতটা নিচে নেমে এসে পাহাড়ের গা দিয়ে ভেসে যাচ্ছে। তারপর বৃষ্টি ভেজা গায়ে সেখান থেকে সোজা চলে এলাম এমু পার্কে। যথারীতি এ পার্কেরও প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। এই পার্কের প্রধান বিশেষত্ব হল এখানে এমু পাখিকে সংরক্ষিত অবস্থায় রাখা রয়েছে। অজোরে বর্ষণের কারণে ভিজে এক্কেবারে চুপুর হলাম, তবে তাতেও প্রকৃতির স্বাদ মিটল না। সে যেন আমাদের সাথে খেলায় মেতেছে। তাই পরবর্তী স্পটে পৌঁছাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ল। দাদার ড্রাইভিং স্কিল আর আমার ও বন্ধুর জায়গাটিকে এক্সপ্লোর করার আকাঙ্ক্ষা বৃষ্টিকে হার মানালো। এটি লাভার্স পয়েন্ট। দূরে ঝর্ণার জল তীব্র বেগে বয়ে চলেছে। শুনলাম শীতকালে লোকাল মানুষেরা এখানে বেশ ঘটা করে চড়ুই ভাতি সারেন। আমরা চলেছি রাইকিয়া ফরেস্টের উদ্দেশ্যে। আকাশে মেঘের ঘন ঘটা থাকলেও বৃষ্টি ধীরে ধীরে অনেকটাই কমে এসেছে। এই যে এটা হচ্ছে রাইকিয়া ফরেস্ট, আমাদের আজকের পঞ্চম স্পট। তো এটা পুরোটাই কিন্তু শালবন, ঠিক আছে।
শ্রাবণের ছায়া ঢাকা পথ দুপাশে চলতে চলতে একটু বিরতি নিয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য ছোট্ট কিছু ভিডিও ক্লিপস ও ফটো সংগ্রহ করলাম। শুনেছি প্রকৃতি নাকি কষ্ট দিলে তার দ্বিগুণ খুশি রিটার্ন করে। সকাল থেকে হওয়া মেঘভাঙা বৃষ্টির কারণে এখন যে মুহূর্তগুলি তৈরি হয়েছে তা কি আর 5,500 টাকায় কেনা যায় বলুন? বেশ অনেকটা পথ পেরিয়ে আমাদের 6 লোকেশনে আমরা চলে এসেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3টে, আর এখানে হচ্ছে 10 টাকা করে পার হেড এন্ট্রি ফি। তো বেশ অনেকটাই নিচে নামতে হবে। চলো দেখানো যাক মিগুমা ওয়াটারফল। মিনিট 10 হাঁটার পর যে ঝর্ণাটার শব্দ শুনতে পাচ্ছিলাম তা অবশেষে সামনে এসে পড়ল। ঝর্ণাকে দেখে আমার মন বলছে, ওই দেখো পাহাড়ের বুক চিরে নেমে আসে জল, কলকল রবে ঝর্ণা উচ্ছল, সবুজ বনানী তারে ঘিরে রাখে, শান্তির পরশ যেন প্রাণে শুধু আঁকে। প্রকৃতিকেও প্রকৃতির মতো থাকতে দিতে হবে, তাকে সদা সচল অবস্থায় রেখে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। কিন্তু বয়স্ক মানুষজন জায়গাটিতে একটু দেখে শুনেই আসবেন, কারণ যাওয়ার সময় তেমন কষ্ট না হলেও এতটা উঁচুতে উঠে আসার সময় কিন্তু বেশ কষ্ট। এসেছি আমাদের 7th ভিউ পয়েন্ট, মানে মান্দাসারো ভ্যালি। এখান থেকে হচ্ছে এন্ট্রি ফি, তো এন্ট্রি হচ্ছে পার পার্সন 10 টাকা এখানেও। ঠিক আছে, খুব সুন্দর এই মান্দাসারো ভ্যালি। তো ভ্যালিটার দিকেই আমরা আস্তে আস্তে যাচ্ছি, চলো যাওয়া যাক, দেখা যাক। আজ আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো, একদম ভ্যালির মাঝে এই ছাউনির নিচে বসে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আগে খেয়ে নিয়ে পরে ভ্যালিটা ঘুরে দেখাচ্ছি। শালপাতায় একে একে ভাত, ডাল, পাঁপড়, পকোড়া, একটা তরকারি এবং সাথে এলো শালপাতায় মোড়ানো কষা এক বাটি মুরগির মাংস। প্রত্যেকটি রান্নায় অমায়িক হয়েছে, যার প্রধান কারণ প্রত্যেকটি কাঠের উনানে করা। বেশ তৃপ্তি করে আমরা মধ্যাহ্নভোজ সম্পূর্ণ করলাম। এখানে ওড়িশা সরকার দ্বারা পরিচালিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পর্যটকদের থাকার জন্য রয়েছে এই ভ্যালির মাঝে উডেন কটেজও, তবে সেগুলি অনলাইনে বুকিং করতে হবে এবং ভাড়াটাও সামান্য বেশি। আর এখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার ওপর থেকে ম্যাগনেটিক হিলের অসাধারণ সৌন্দর্য লক্ষ্য করা যায়। ছটা এক্ষুনি বাজতে চলেছে, প্রায় 6টা বেজে গিয়েছে এবং আমাদের গাড়ি এসে পৌঁছালো আজকের শেষ, মানে সেকেন্ড দিনের শেষ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে দারিংবাড়ির 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। একটি নতুন লোকনাথ মন্দির এখানে নির্মায়মান। দুটো স্থানীয় ভাইয়ের সাথে আলাপচারিতা সেরে প্রায় 6:45টার সময় আমরা আবার আমাদের হোটেলে ফিরে এলাম। আজকের মতো এখানে সমাপ্ত। সকাল 7টা কালকে, তাই তো? আচ্ছা আচ্ছা। জরুরি দ্রষ্টব্য, জিও বিএসএনএল ছাড়া কোনো টাওয়ার আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন না। গত রাতের মতোই আমরা ডিনার সারলাম। পাল্টেছে বলতে আমাদের চানা মশলাটা, আর মা আজ রুটির বদলে ভাত নিয়েছে। সুন্দর একটা দিন সমাপ্ত হলো। আজ তৃতীয় দিন। আজ আমরা এই শৈল শহর ছেড়ে যাব সমুদ্রের উপকূলবর্তী শহর গোপালপুরে। তবে রাস্তায় যেতে যেতে দেখব টোটাল 12টি ট্যুরিস্ট স্পট। এই যে আমরা আবার কালকে যে সকালে ব্রেকফাস্ট যেখান থেকে করেছিলাম আর কি, সেখানে আমরা আবার চলে এসেছি সকালের ব্রেকফাস্ট খেতে। স্থানীয় বাসিন্দারা দেখলাম সকলেই উপমাটাকেই বেশি প্রেফার করছে, তাই আজ আমি নিয়েছিলাম উপমা। সাথে ছিল ঘুগনি আর চাটনি। বৃষ্টি হচ্ছে, এই কারণে রাস্তায় কাদা স্পিড করতে পারে, ওই কারণে গাড়িটা ওপরে রেখে আসতে গেল। আর আমরা চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট স্পট, মানে রেইনবো ওয়াটারফল। এখন টাইম হচ্ছে দেখতেই পাচ্ছেন 9:15, মানে 15 মিনিট লাগলো আমাদের টিফিন শেষ করে এখানে পৌঁছতে। তো চলো নিচে নামা যাক এখানটা দিয়েই আর কি।
দাদা আর কি গাইড করে নিয়ে যাচ্ছে একদম নিচে। ওই একটা জলের বোতলও হাতে আছে, দেখতেই পাচ্ছ। এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গুহা। আর এই গুহাটার মধ্যে দিয়ে ওই যে ওইখানটা দিয়ে জলটা নামছে, ঠিক আছে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সেই কারণে বেশি পরিমাণে এখন জলের ফ্লোটা এখন তা অনেকটাই বেশি। এই যে সেই জলটাই আবার এইখান দিয়ে নেমে আসছে পাথরের গা বেয়ে। তো এই জায়গার রেইনবোটা এই কারণে, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটা আর কি খোলা। তো এখান থেকে সূর্যের আলো এখানে এসে পড়লেই এই জায়গাটা একটা রেইনবো ক্রিয়েট হয়, ঠিক আছে। এই জায়গাটাতেই এটা দেখতে অমায়িক লাগে। তবে এখন মেঘ করে আসে, আর এখন বর্ষাকাল যেহেতু, ওই কারণে রেইনবোটা আপনাদের দেখাতে পারলাম না। তারপর সেই একটাই ঝর্ণা দেখার কথা ছিল, তবে দাদা আর একটা ভিউ পয়েন্টও দেখাচ্ছে। বললেন যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওটাও দেখে নেবেন, চলুন জাস্ট দেখুন একবার। বৃষ্টি যে আজও আমাদের সঙ্গী হবে তা কিছুটা সময় গড়াতেই বুঝতে পারলাম। এসে পৌঁছালাম পাঙ্গালি ভ্যালি হিলটপে। বৃষ্টির মধ্যে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে বইকি, তবে রোদ ঝলমলে দিনগুলিতে আসলে মেঘেদের এই লুকোচুরি খেলাটা হয়তো মিস করে যেতাম। এবার এসেছি আজকের তৃতীয় স্পট, অর্থাৎ মৃদুবান্দা ওয়াটারফল। এই জলপ্রপাত তার নৈসর্গিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য বেশ পরিচিত। এই যে ওনারা পুরো তিরপল নিয়ে এসেছে আর কি, পুরো তিরপল মাথায় দিয়ে ওরম করে যাচ্ছে যাতে ভিউটা মিস না হয়ে যায়, সেই কারণে সকলেই এই ভিউটার মজা নিচ্ছেন আর কি। এটা সোনাপুর ভ্যালি। ডে 3-র 4th স্পটে আমরা চলে এসেছি, কিন্তু প্রচন্ড বৃষ্টি, সেই কারণে হচ্ছে এখন পুরো আর কি ধোঁয়াশা, চারিদিকে ধোঁয়াশা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এইবার এই ধোঁয়াশার মধ্যে ওইখানটা দিয়ে হচ্ছে একটা ঝর্ণা আছে, ঠিক আছে, তার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এখন অবস্থা এতটাই খারাপ যে সেই ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে না ওয়েদারের কারণে, কারণ 50 মিটার দূরে আর কি আছে সেটা দেখা যাচ্ছে না। আর এইদিকেও সেম, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ এখনো নামেনি এখনো, তো এইটা দেখতে আর পেলাম না। আপনারা এসে একবার দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ঠিক কতটা সুন্দর দেখতে। আচ্ছা, এখন 1:30 বাজছে আর আমরা চলে এসেছি হচ্ছে আমাদের 3rd দিনের লাঞ্চ সেরে নিতে এখান থেকেই। এইবার আমরা বেরিয়ে যাব, তারপরে সোজা গোপালপুর। আমরা আজকে চিকেন থালি নিলাম সকলেই। থালির মধ্যে রয়েছে হচ্ছে চিকেন 4 পিস 5 পিস মতো চিকেন, পটল আলু, এটা হচ্ছে ডাল, আর এটা একটা সবজি, আর এটা হচ্ছে আলু সেদ্ধ, বরবটি আলু, সরি এটা দারিংবাড়িতে গত 2 দিন ধরে বিভিন্ন দেওয়ালে আমরা যে চিত্রগুলি লক্ষ্য করেছি তারই বাস্তব রূপ আমি আজ এখানে দেখতে পেলাম। জানতে পারলাম ঐতিহ্যবাহী এই নকশা বা কানের দুল ওড়িশার এই আদিবাসী সম্প্রদায়ের পরিচয় বা জীবনযাত্রারই অংশ। ওনাদের টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রবেশ করলাম ব্রাহ্মণীগাঁও ফরেস্টে। ব্রাহ্মণীগাঁও ফরেস্ট স্টার্ট, ঠিক আছে। সেই জিগজ্যাগ রাস্তাগুলি পেরিয়ে প্রায় 1.5 ঘন্টা বাদে আমাদের গাড়ি থামল ব্রাহ্মণীদেই ওয়াটারফলের সামনে। তারপর ঝটপট সেখান থেকে বেরিয়েও পড়লাম। পরবর্তী ডেস্টিনেশন জিরাঙ্গা বুদ্ধিস্ট মনেস্ট্রি। পার হেড হচ্ছে 5 টাকা করে টিকিট এই বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এটি পদ্মাসম্ভব মহাবিহার নামেও বেশ পরিচিত। 2010 সালে পরম পূজনীয় দালাই লামা এই মঠটি উদ্বোধন করেন। তিব্বতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই মঠটির কারুকার্য দেখে বেশ অবাক হতে হয়। ভেতরে বুদ্ধদেবের বিশাল বড় এক মূর্তি দেখে আমরা ব্যাক করলাম। এই মনেস্ট্রির বাইরে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুমের ব্যবস্থা সমস্তটাই রয়েছে। তিব্বেতিয়ান এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো দেখতে দেখতে এখন বাজছে প্রায় 5টা, আর আমরা এসেছি এখন এই খাসাদাই ওয়াটারফলের সামনে। এই খাসাদা শব্দের অর্থ পিচ্ছিল।
তাই ড্রাইভার দাদা আমাদের আগেই সচেতন করে দিয়েছিলেন। লোকাল সেই গ্রুপটির কাছে যেতেই যাক, জায়গাটির নাম সার্থকতা পেল। ঝর্ণাটায় স্নান করতেও বেশ মন চাইছিল, তবে ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ এখনো দুটো স্পট বাকি রয়েছে। তাই সামান্য নাচ গান আনন্দ তাদের সাথে করে বিদায় নিলাম। গাড়িতে চেপে বসতেই কখন যে চোখটা এঁটে এসেছে বুঝতেই পারিনি। চোখ খুলল, এই যে এটা হচ্ছে তপ্তাপানি হট স্প্রিং। এই যে এটা হচ্ছে হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ, যেটা আমরা বক্রেশ্বরে দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গে, সেই একই রকম ব্যাপার আর কি। এবং এই কুণ্ডের পাশেই মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা আলাদা স্নানাগার। আর এই মন্দিরে কান্ধা সম্প্রদায় কর্তৃক কান্ধুনী দেবীর পূজা অর্চনা হয়। দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেখানে পূজা হয় মহাদেবের। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ, মানে প্রায় রাত ঘনিয়ে এসেছে। আর ঘড়িটাই হচ্ছে এখন বাজছে প্রায় 7টা, পৌনে 7টা বাজে। আমরা এসেছি এই এয়ার পার্কে। তো এখানে হচ্ছে নো প্লাস্টিক জোন এটা, ঠিক আছে। 500 টাকা ফাইন হবে কিন্তু এর ভেতরে প্লাস্টিক ফেললে, তো প্লাস্টিক কেউ ক্যারি করবেন না। আর এই পার্কটা আমরা এসে দেখছি এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এটা মেনলি সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে, 4টের পরে এটা বন্ধ হয়ে যায়। তো এই পার্কে এখন আর ঢুকতে পারলাম না আমাদের, কারণ প্রথম যেসব স্পটগুলো আমরা ওইদিকে ঘুরেছি সেই সব স্পটগুলোতে একটু বেশি টাইম কাটিয়ে ফেলেছি বলে লাস্ট স্পটটাতে আর ঘুরতে পারলাম না। এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, তো এটা সম্পূর্ণ ফ্রি। আপনারা ওই সকল স্পটগুলো একটু তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করবেন যাতে এই স্পটটা লাস্টে ঘুরে দেখতে পারেন। ঠিকঠাকভাবে টাইম ম্যানেজমেন্ট করে আসতে পারলে এখানে কিন্তু প্রচুর হরিণও দেখতে পাবেন। তারপর ব্রহ্মপুর হয়ে রাত 8:30টায় আমরা গোপালপুর বিচে পৌঁছেছিলাম। এই হোটেলে আমরা আজ রাতটা কাটাবো। একদম সি ফেসিং হোটেল, তাই ডিনার থেকে শুরু করে রাতের ঘুম ও সকালের ওঠা সমস্তটাই হলো সমুদ্রের ঢেউয়ের ভাঙা গড়া খেলা দেখতে দেখতে। আজ ডে 4। গরমাগরম লুচি আর ঘুগনি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে রওনা দিয়েছিলাম গোপালপুরের উল্লেখযোগ্য সাইট সিনগুলি ঘুরে দেখতে। ওই দিন রাতেই ব্রহ্মপুর থেকে আমাদের ট্রেন ছিল, তাই প্রথমেই দেখে নিয়েছিলাম মা তারাতারিণী টেম্পল, যা দেবী সতীর আদি শক্তিপীঠগুলির মধ্যে একটি। তারপর সোজা চলে গিয়েছিলাম চিল্কায়। চিল্কা হ্রদে বেশ কিছুটা সময় কাটিয়ে রাস্তার পাশের একটি ধাবা থেকে দুপুরের লাঞ্চ সেরে পৌঁছেছিলাম টামপাড়া লেকে। এখানে রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি, তাদের ইন্ডিভিজুয়াল প্রাইস ভিডিও স্ক্রিনে দেওয়া রইল। রথযাত্রার কারণে গোকুলধাম মন্দিরের রাস্তাটিতে নো এন্ট্রি থাকায় শেষমেশ উত্তাল সেই আরিয়াপল্লী সি বিচ দেখে আমরা পৌঁছেছিলাম ব্রহ্মপুর স্টেশনে। স্টেশনে ড্রপ করে দেওয়া পর্যন্ত এই সম্পূর্ণটাই ছিল আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। তাই গ্রুপে যদি 7 থেকে 8 জন থাকেন তবে আর দেরি কেন, সত্যদাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ঘুরে যান ওড়িশার কাশ্মীর। ডেসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রইল। আর গোপালপুরকে নিয়ে একটি ডিটেলস ভিডিও আমি আগামী কিছুদিনের মধ্যেই নিয়ে আসতে চলেছি। তবে আপনাদের সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।